আচ্ছা, ইংরেজিতে যখন আমরা কিছু লিখি তখন এই যে ছোট ছোট চিহ্নগুলো মানে দাড়ি, কমা বা সেমিকোলন এগুলো নিয়ে কি মাঝে মাঝে একটু ভাবতে হয়? যদি ভেবে থাকেন তাহলে বলি আপনি কিন্তু একা নন। কিন্তু জানেন, এগুলো আসলে শুধু কিছু নিয়ম কানুন না। এগুলো হলো আপনার লেখাকে একদম স্পষ্ট আর শক্তিশালী করে তোলার একরকম গোপন অস্ত্র। চলুন তাহলে আজ এই অস্ত্রগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা শিখে ফেলি। স্ক্রিনে যে বাক্যটা দেখা যাচ্ছে ওটা একবার পড়ুন তো। লেটস ইট গ্র্যান্ডমা। কি একটু খটকা লাগছে না? মনে হচ্ছে যেন কেউ তার দাদিকে খাওয়ার কথা বলছে। ভয় পাবেন না, এখানেই কিন্তু লুকিয়ে আছে বিরাম চিহ্নের আসল খেলাটা। দেখলেন তো, শুধু একটা কমা, জাস্ট একটা কমা যোগ করার সাথে সাথেই পুরো মানেটাই কেমন আকাশ পাতাল বদলে গেল। লেটস ইট গ্র্যান্ডমা এর মানে হলো চলো দাদি আমরা খাই। মানে এখানে দাদিকে খাওয়ার জন্য ডাকা হচ্ছে, দাদিকে কিন্তু খাওয়া হচ্ছে না। একবার ভাবুন তো, এই একটা ছোট্ট চিহ্ন দাদির জীবনটাই বাঁচিয়ে দিল। তাহলে বোঝাই যাচ্ছে বিরাম চিহ্ন মানে শুধু স্কুলের কিছু খটমট নিয়মকানুন নয়, বরং এটা আপনার লেখার অর্থটাকে একেবারে পরিষ্কার করে তোলে, আর যে পড়ছে তাকে ঠিক পথটা দেখিয়ে দেয়, অনেকটা রাস্তার ট্রাফিক সিগন্যালের মতো। ব্যাপারটা ঠিক এই রকম। ধরুন রাস্তার ট্রাফিক সিগন্যাল যেমন আমাদের বলে দেয় কখন থামতে হবে, কখন ধীরে চলতে হবে আর কখন এগোতে হবে, বিরামচিহ্ন ঠিক সেভাবেই পাঠককে বুঝিয়ে দেয় কোথায় একটু থামতে হবে, কোথায় অবাক হতে হবে বা কোথায় প্রশ্ন করতে হবে। এটা ছাড়া যে কোনো লেখাই কিন্তু একটা বড়সড় জগা খিচুড়ি হয়ে যেতে পারে। চলুন এবার একদম বেসিক থেকে শুরু করা যাক। সবার আগে আমরা সেই ৩টে চিহ্ন দেখব যেগুলো দিয়ে একটা বাক্য শেষ হয়, মানে পিরিয়ড বা ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন আর বিস্ময়সূচক চিহ্ন। পিরিয়ড, যেটাকে আমরা ফুল স্টপও বলি, সেটা ব্যবহার করা হয় একটা সাধারণ কথা বা বিবৃতি শেষ করতে। যেমন শি লাভস চকলেট, মানে সোজা সাপটা একটা তথ্য। আবার যখন কিছু জানতে চাওয়া হয় তখন বাক্যের শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন, যেমন আর ইউ টায়ার্ড। আর যখন কোনো কিছুতে খুব উত্তেজনা, আনন্দ বা রাগ প্রকাশ করা হয় তখন ব্যবহার করতে হবে বিস্ময়সূচক চিহ্ন, যেমন ইউ লুক বিউটিফুল। আর হ্যাঁ, একটা খুব জরুরি নিয়ম কিন্তু একদমই ভোলা যাবে না। এই ৩টা চিহ্নের যে কোনো একটা দিয়ে বাক্য শেষ করার পর পরের বাক্যটা কিন্তু সবসময় একটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। এটা একদমই বেসিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিয়ম। বেশ, বাক্য শেষ করা তো শিখে ফেললাম। এবার আমরা এমন কিছু চিহ্নের দিকে তাকাবো যেগুলো বাক্যের ভেতরের বিভিন্ন অংশ আর আইডিয়াগুলোকে জুড়ে দিতে সাহায্য করে। আর এগুলো হলো কমা, সেমিকোলন এবং কোলন। কমা সম্ভবত ইংরেজি বিরামচিহ্নের মধ্যে সবচেয়ে বেশি কাজের, আর সত্যি বলতে কি সবচেয়ে বেশি গোলমেলে চিহ্নও বটে। এর যে কত রকম ব্যবহার আছে, তবে চিন্তা নেই, আজ আমরা এর দুটো প্রধান কাজ শিখব যা আপনার লেখাকে এক ধাক্কায় অনেক উন্নত করে দেবে। কমার প্রথম কাজটা খুবই সহজ, একটা তালিকার জিনিসগুলোকে আলাদা করা। যেমন ধরুন, আমি কফি, চা আর দুধ কিনেছি। এখানে কফি, চা আর দুধকে আলাদা করতে কমা বসেছে। আর দ্বিতীয় কাজটা একটু কৌশলী, দুটো আলাদা সম্পূর্ণ বাক্যকে জুড়তে কমা ব্যবহার করা যায়, তবে তার সাথে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এর মতো একটা শব্দ বা কনজাংশন থাকতে হবে। এগুলো সহজে মনে রাখার একটা মজার উপায় আছে, আর সেটা হলো ফ্যান বয়েস। আচ্ছা, এই দ্বিতীয় নিয়মটা ভালোভাবে বুঝতে হলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জিনিসটা কি সেটা জানতে হবে। সোজা কথায় এটা হলো এমন একটা বাক্য যা নিজে থেকেই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই ওয়ান্ট টু গো আউট টুনাইট, এই কথাটা শুনলে কিন্তু আর কিছু শোনার বাকি থাকে না। এটাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার একটা খুব সাধারণ ভুল দেখে নেওয়া যাক, যেটাকে বলা হয় কমা স্প্লাইস। দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন শুধু একটা কমা দিয়ে জুড়ে দেওয়া হয় তখনই এই ভুলটা হয়। যেমন আই ওয়ান্ট টু গো আউট টুনাইট, আই নিড টু স্টাডি, এটা কিন্তু ভুল বাক্য। এটাকে ঠিক করতে হলে কমার সাথে একটা কনজাংশন জুড়তে হবে। যেমন আই ওয়ান্ট টু গো আউট টুনাইট বাট আই নিড টু স্টাডি। এবার আসি সেমিকোলন আর কোলনের প্যাচে, যেটা নিয়ে অনেকেই গুলিয়ে ফেলেন। সেমিকোলন ব্যবহার করা হয় দুটো খুব কাছাকাছি সম্পর্কিত বাক্যকে জুড়তে, মানে যেখানে ফুল স্টপ দিলে একটু বেশি ছাড়া ছাড়া মনে হয়। যেমন ক্যারেন ইজ এ টিচার, সুজি ইজ এ নার্স। দেখুন, দুটো বাক্যই কিন্তু পেশা নিয়ে,
আর কোলন ব্যবহার হয় যখন আপনি এরপর কিছু একটা ঘোষণা করতে চলেছেন, যেমন একটা তালিকা বা কোনো ব্যাখ্যা। যেমন এভরি চাইল্ড নিডস 3 থিংস: এডুকেশন, ফুড অ্যান্ড ফ্যামিলি। এরপর আমরা এমন দুটো চিহ্ন নিয়ে আলোচনা করব যা শব্দে আরও সুনির্দিষ্ট অর্থ এবং স্বচ্ছতা যোগ করে। আর এই দুটো হলো অ্যাপাস্ট্রফি এবং হাইফেন। অ্যাপস্ট্রফির প্রধানত দুটো কাজ। এক, এটা মালিকানা বা পজেশন বোঝায়, যেমন জ্যাকস নিউ কার, মানে গাড়িটা জ্যাকের। আর দুই, এটা দুটো শব্দকে জুড়ে দিয়ে ছোট করে দেয়, যেটাকে বলে কন্ট্রাকশন। যেমন ডু নট হয়ে যায় ডোন্ট। আচ্ছা, এই অ্যাপোস্ট্রফি নিয়ে না দুটো খুব কমন ভুল প্রায়ই দেখা যায়। প্রথমটা হলো অনেকেই বহুবচন বা প্লুরাল বোঝাতে গিয়ে অ্যাপোস্ট্রফি বসিয়ে দেন, যেমন লিখে দেন 2 কার্স। এটা কিন্তু একদমই ভুল। ঠিক বানানটা হবে 2 কার্স, কোনো অ্যাপোস্ট্রফি ছাড়া। আর দ্বিতীয় যে ভুলটা হয় সেটা তো মানে মারাত্মক ভুল, সেটা হলো ইটস আর ইটসের গণ্ডগোল। সবসময় মনে রাখবেন, অ্যাপোস্ট্রফি দিয়ে যে ইটস লেখা হয় সেটার মানে হলো ইট ইজ, আর অ্যাপোস্ট্রফি ছাড়া যে ইটস আছে ওটা দিয়ে বোঝায় এটার। যেমন আমরা যদি বলি ইটস ইঞ্জিন ইজ লাউড, তার মানে হলো এটার ইঞ্জিনটা খুব জোরালো। হাইফেন চিহ্নটা মূলত দুটো জরুরি ক্ষেত্রে কাজে লাগে। প্রথমত, যখন দুটো বা তার বেশি শব্দ মিলে একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ তৈরি করে এবং সেটা কোনো বিশেষ্য বা নাউনের আগে বসে, যেমন ধরুন আ ওয়েল নোন অথর। আর দ্বিতীয়ত, ২১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোকে কথায় লেখার সময়, যেমন 32। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা শিখলাম সবগুলোকে যদি একসাথে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু লেখাকে কতটা শক্তিশালী আর স্পষ্ট করে তোলা যায় সেটা এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে মূল কথাটা হলো, বিরামচিহ্ন শেখা মানে শুধু কিছু নিয়ম মুখস্থ করা নয়। এটা হলো নিজের ভাবনাকে, নিজের বক্তব্যকে পাঠকের কাছে একদম পরিষ্কার করে পৌঁছে দেওয়ার একটা ক্ষমতা। আপনার লেখাকে শক্তিশালী আর প্রভাবশালী করার এটাই কিন্তু সেরা উপায়। শেষ করার আগে একটা প্রশ্ন থাকল, এমন কোনো বিরামচিহ্নের ভুল কি আছে যা রোজই মানুষের লেখায় বা সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ে? একটু ভেবে দেখবেন, কারণ আমাদের চারপাশের লেখাগুলোয় একটু মনোযোগ দিয়ে চোখ রাখলে এই নিয়মগুলো কিন্তু আরও সহজে মনে গেঁথে যাবে।